নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশ দুপুরে রাত থেকেই জড়ো হচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা। 15 লাখ লোক সমাগমের আশা। গভীর রাতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উৎপত্তি স্থল ভারতের মণিপুর, মাত্রা ছিল 5.2। আসছে বাজেটে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না। শিথিল রাখা হচ্ছে শুধুমাত্র আবাসন খাতে, জানালেন অর্থ উপদেষ্টা। পুরোপুরি বাতিলের পরামর্শ অর্থনীতিবিদদের। এবং সৌদি আরবে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ। 5 জুন পবিত্র হজ, 6 জুন উদযাপিত হবে ঈদুল আজহা। তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়াও। সকালের সময়ের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। রাজধানীর নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশ আজ। অতীতের সব রেকর্ড ভেঙে তারুণ্যের সমাবেশে 15 লক্ষাধিক তরুণ তরুণীর অংশগ্রহণের আশা দলটির নেতাদের। সমাবেশে যোগ দিতে রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। চট্টগ্রাম, খুলনা ও বগুড়া ঘুরে এবার তারুণ্যের এই সমাবেশ হতে যাচ্ছে ঢাকায়। এতে প্রধান অতিথি হিসেবে তরুণদের সামনে বিএনপির ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গভীর রাতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে, তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারতের মণিপুরে ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল সহ রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলায় মঙ্গলবার দিবাগত রাত 2:24 হালকা ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলের 39 কিলোমিটার দূরে 5.2 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ওয়েবসাইটটি আরও জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি স্থল অগভীর হওয়ায় একই মাত্রার গভীর ভূমিকম্পের চেয়ে ভূপৃষ্ঠের কাছাকাছি এর প্রভাব বেশি ছিল, তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতেরও তথ্য পাওয়া যায়নি। চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের পথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার দিবাগত রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। নিক্কেই সম্মেলনের জন্য জাপান গেলেও দ্বিপাক্ষিক সফর হিসেবেও আলাদা গুরুত্ব পাচ্ছে প্রধান উপদেষ্টার এই সফর। দুই দেশের মধ্যে 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। গত সোমবার প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক জানান, 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে ঢাকা, টোকিও। তিনি আরও জানান, জাপানের কাছে সহজ শর্ত ও স্বল্প সুদে $1 বিলিয়ন ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। জাপানের শ্রমবাজারে রপ্তানিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আসছে বাজেটে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না, তবে কর হার বাড়িয়ে শুধুমাত্র আবাসন খাতে এই সুযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আবাসন খাত সংশ্লিষ্টরা বলছেন, কালো টাকা সাদা করতে নয়, অপ্রদর্শিত অর্থের বিনিয়োগ আহ্বান তাদের। এদিকে কালো টাকা সাদা করার সুযোগকে অনৈতিক, অর্থনৈতিকভাবে অলাভজনক উল্লেখ করে তা পুরোপুরি বাতিলের পরামর্শ অর্থনীতিবিদদের। ফরহাদুর রহমানের রিপোর্ট। কালো টাকা স্বাধীনতার পর থেকে জাতীয় বাজেটে বহুল আলোচিত এমন অর্থ সাদা করার বিধান রাখা হচ্ছে। সুযোগ দেয়া সত্ত্বেও খুব সামান্য অংশই কর দিয়ে সাদা করা হয়। আসছে বাজেটে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না, তবে জমি ও ফ্ল্যাট কেনাবেচার ক্ষেত্রে সরকার কিছুটা শিথিলতা রাখতে চায় বলে জানালেন অর্থ উপদেষ্টা। রিয়েল এস্টেটরা আর্গু করছে একেবারে বন্ধ করে দিলে কিন্তু আমাদের যেটা হবে ওদের জন্য, পরে আমাদের লাইন অফিসে তো প্রায় 40 থেকে 50টা শ্রেণী কাজ করে। ঢালাওভাবে থাকবে না, স্পেসিফিক কেসে। এই যে আগে তো কালো টাকা সাদা আপনি 15% করলে আর কেউ জিজ্ঞেস করবে না, ওই রকম এসে থাকবে। এনবিআর সূত্র বলছে, এক্ষেত্রে বর্তমান কর হার বাড়তে পারে কয়েক গুণ। অন্যদিকে জমি ও ফ্ল্যাট নিবন্ধনের কর কমানোর সুপারিশ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী বাজার মূল্যে দলিল নিবন্ধন করার বিধানও রাখা হচ্ছে।
আবাসন খাতের ব্যবসায়ীদের দাবি কালো টাকা নয়, অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ চান তারা। এক্ষেত্রে মৌজা মূল্যের নিবন্ধন ফি রাখার দাবিও তাদের। আমরা বলি অপ্রদর্শিত আয়, যে আয়টা ডিক্লারেশন হয় না। যেমন বিদেশ থেকে অনেক টাকা আসে আমাদের দেশে, অনেক প্রবাসী ভাইরা পাঠায়, কিন্তু অনেক সময় তারা কোনো কারণে কিন্তু ডিক্লারেশন দেয় না। আমরা এই টাকাটাকে এখানে ইনভেস্টমেন্ট করতে বলছি, এটাই হচ্ছে আমাদের দাবি। কিন্তু আমরা কালো টাকা সাদা করার কথা বলি না। মৌজা মূল্য পূর্বের মন্যায় যদি না থাকে, এটার কোনো আমাদের জন্য এফেক্ট হবে না এবং ভালো হবে না। তবে কালো টাকা সাদা করার সুযোগকে অনৈতিক ও অলাভজনক বলছেন অর্থনীতিবিদরা। আবাসন খাতে মৌজা ও বাজার মূল্যের জটিলতা নিরসনের পরামর্শ তাদের। এটা নৈতিকভাবে গ্রহণযোগ্য না, এটা অর্থনৈতিকভাবেও লাভজনক না, এবং এটা রাজনৈতিকভাবেও এটা কোনো সুফল আনবে না। প্রচেষ্টাটা যেটা নেওয়া দরকার সেটা হলো যে মূল্যগুলো যে স্থির করা হয়, এগুলোকে যদি বাজারের দামের সাথে সামঞ্জস্যপূর্ণ করা হয়, তাহলে কিন্তু ওই কালো টাকা হয়ে যাওয়ার যে একটা আশঙ্কা থাকে, সাদা টাকা আয় করেও, সেটা আমরা কমাতে পারবো। এনবিআর সূত্র বলছে 2023 সাল পর্যন্ত মোট 11,859 ব্যক্তি 47,000 কোটি কালো টাকা সাদা করার সুযোগ নিয়েছেন। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। ঈদুল আজহার সামনে রেখে খামারগুলোতে চলছে পশু হৃষ্টপুষ্ট করার কাজ। রাজশাহী অঞ্চলে 2-1 দিনের মধ্যে পুরোদমে জমে উঠবে হাট। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি। সন্তান জন্ম দিতে গিয়ে দেশে প্রতিদিন মৃত্যু হয় 10 জন নারীর। গবেষণা বলছে প্রসব পরবর্তী রক্তক্ষরণ মাতৃমৃত্যুর অন্যতম কারণ। আর চিকিৎসকরা বলছেন অন্তঃসত্ত্বা হওয়ার আগে গর্ভকালীন সময়সহ সন্তান প্রসবের পুরো প্রক্রিয়ায় এখনও ডাক্তারের কাছে যেতে অনীহা অধিকাংশ পরিবারের। এছাড়া বাড়িতে সন্তান প্রসবের প্রবণতা এখনও বন্ধ হয়নি বলে উল্লেখযোগ্য হারে মাতৃমৃত্যু কমানো যায়নি বলে মত বিশেষজ্ঞদের। এ অবস্থায় আজ সারা দেশে পালিত হচ্ছে নিরাপদ মাতৃত্ব দিবস। আশরাফুল ইসলামের ক্যামেরায় আয়েশা সিদ্দিক সামিয়ার রিপোর্ট। 11 দিনের কন্যা শিশু বিনিতা। ও যেদিন পৃথিবীতে এলো সেদিনই মা ছেড়ে গেছে বিনিতাকে। শুধু গত 11 দিনে নয়, বিনিতার জীবনে মায়ের আদর মিলবে না আর কোনো কালেই। মাহিন কঠিন পৃথিবী এখন ছোট্ট মেয়েটির বাস্তবতা। আর ওদিকে বিনিতার বাবা ইমরানের জীবনে প্রথম বাবা হবার আনন্দের সঙ্গে চিরজীবনের জন্য যুক্ত হয়েছে সঙ্গী হারানোর ট্র্যাজেডি। সেই সঙ্গে মা হারা ছোট্ট বিনিতাকে কিভাবে বড় করবেন রয়েছে সেই দুশ্চিন্তাও। ভবিষ্যতের কথা ভাবে আমার খুব কষ্ট লাগে যে একটা বাচ্চা বড় হচ্ছে, বড় হয়ে যখন মা ডাকটা শিখবে দেখবে ওর মা নেই। আমি ওর মায়ের সব ছবি টবিগুলো একসাথে করে একটা ফোল্ডার করে রাখতেছি, বড় হয়ে লোকে দেখাবো। মা হওয়ার পথটা কখনোই সহজ নয়। থাকে শারীরিক মানসিক নানা সমস্যা সহ সন্তান প্রসবের ঝুঁকি। সুস্থ সন্তান প্রসবের পাশাপাশি সন্তানের মুখটা দেখতে পারবেন কিনা মায়েদের থাকে সেই দুশ্চিন্তাও। ধরেন আমি গেলাম সিজারের রুমে, যখন মনে হলো যে আমি নাও বাঁচতে পারি বা নাও আসতে পারি, ভয় লাগে। তো ভয়ের পর একটা জিনিস পাওয়ার পর তো এটা সবারই আনন্দ আছে, খুশি আছে। প্রথম তো ভয় লাগছিল, পরে যখন ওটিতে যায় ডাক্তারদের ব্যবহার ভালো পায় তখন কোনো ভয় মনে করে না। আমার সন্তান সুস্থ থাকুক, আমিও যাতে সুস্থ থাকি, কোনো জন্য একসাথে থাকতে পারি। পার্শ্ববর্তী দেশ নেপাল ও ভারতের তুলনায় বাংলাদেশে মাতৃ মৃত্যুহার বেশি। ইউনিসেফ ও ডব্লিউএইচওর পরিসংখ্যান বলছে সারা দেশে প্রতিদিন প্রায় 10 জন মায়ের মৃত্যু ঘটে সন্তান প্রসবের সময়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সন্তান প্রসবের সময় যে কারণগুলোতে মায়ের মৃত্যু হয় তার অধিকাংশই প্রসব পরবর্তী রক্তক্ষরণের কারণে। যে মেডিসিনগুলো দিই সেই মেডিসিনগুলো হয়তো তারা ঠিকমতো খাচ্ছে না। অনেক কিছু একটা প্রেগনেন্সিতে সমস্যা হতে পারে, সেটা যদি আর্লি ডিটেকশন হয় তাহলে আমরা যদি চিকিৎসা করি তাহলে মহিলাটা ভালো হয়ে যেতে পারে। আমাদের দেশে এখনও হোম ডেলিভারি অনেক বেশি। আমরা চাইবো যে হোম ডেলিভারিটাকে রিডিউস করে হাসপাতাল ডেলিভারিটা যাতে বাড়ানো যায়। পুষ্টিটাকে নিশ্চিত করা, তার খাওয়া দাওয়াটা, রেস্টটা, বিশ্রামটা, এগুলো ব্যাপারে তাকে অবশ্যই পরিবারের সাপোর্ট থাকতে হবে। তাদেরকে কাউন্সিলিংয়ের মাধ্যমে আমরা এটা সমাধান করতে পারি। নিরাপদ মাতৃত্ব চান সবাই, তাই আর যেন কোনো বিনিতাকে মা হারা হতে না হয়। বাংলাদেশের নারীদের সন্তান প্রসব যেন ঝুঁকিহীন হয়, সেজন্য সরকারকে নিতে হবে কার্যকরী পদক্ষেপ। পাশাপাশি পরিবারকেও সচেতন হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা।
পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। আগামী 6 জুন ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে দেশটি। সৌদি আরব ছাড়াও চাঁদ দেখা গেছে ইন্দোনেশিয়ায়। মধ্যপ্রাচ্যের দেশ ওমানও 6 জুন ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে। রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্টে বিস্তারিত। রয়্যাল কোর্ট থেকে স্থানীয় সময় সন্ধ্যা 6টা 40 ঘোষণা দেওয়া হয় সৌদি আরবের হাইল অঞ্চলে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ। পর্যবেক্ষণকারী দলে উপস্থিত ছিলেন সৌদি চাঁদ দেখা কমিটির সদস্য ও পবিত্র মক্কা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাহ আল খুদাইরি। চাঁদ দেখা যাওয়ায় এবার 5 জুন বৃহস্পতিবার পালিত হবে পবিত্র আরাফার দিন, আর পরদিন 6 জুন উদযাপিত হবে ঈদুল আজহা। চাঁদ দেখা যাওয়ায় 6 জুন ঈদুল আজহার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। একই দিনে ঈদ উদযাপন করবে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। আর চাঁদ দেখা না গেলেও 7 জুন ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া ও ব্রুনাই। আরিফুর রহমান, সময় সংবাদ। 2-1 দিনের মধ্যে শুরু হবে কুরবানির পশুর হাট। শেষ মুহূর্তে নিজেদের গবাদি পশুর বাড়তি যত্ন নিচ্ছেন রাজশাহী অঞ্চলের খামারিরা। খাওয়ানো হচ্ছে প্রাকৃতিক খাবার। তবে হাটে ন্যায্য মূল্য নিশ্চিতে ভারত থেকে পশু চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। সবুজ ঘাসে ভরা বিস্তীর্ণ চারণভূমি। গবাদি পশু খাওয়াতে রাখালরা সারাদিন চষে বেড়ান পদ্মার বুকে জেগে ওঠা চর ও নদীপাড়ের এসব চারণভূমিতে। একই সঙ্গে খামারগুলোতেও চলছে পশু হৃষ্টপুষ্ট করার কাজ। রাজশাহী অঞ্চলের বিভিন্ন এলাকার খামারে এখন ব্যস্ত খামারিরা। 2-1 দিনের মধ্যে কোরবানির পশুর হাট শুরু হওয়ায় শেষ মুহূর্তে নিজেদের গবাদি পশুর বাড়তি যত্ন নিচ্ছেন তারা। খাওয়ানো হচ্ছে প্রাকৃতিক খাবার। তবে হাটে ন্যায্য মূল্য নিশ্চিতে ভারত থেকে পশু চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ঘাস, খড় এগুলো খাওয়ানোর জন্য চর্বি কম হয়, ছোট আকৃতির গরু, দামে কম, উন্নতি ভালো, এর জন্য আমাদের চরের গরুর চাহিদাটাও অনেক সংখ্যায়। বর্ডারের সীমান্তর গরু যদি না আসে তাহলে আমরা একটা ভালো প্রফিট পাবো। ইন্ডিয়া থেকে যদি গরু ঢুকে তাহলে আমরা খুব ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব। লালন পালন ও পশু শারীরিক সুস্থতার জন্য খামারিদের সব ধরনের সহায়তার কথা জানায় প্রাণী সম্পদ বিভাগ। এই মুহূর্তে আমাদের খুব মহামারী আকারে কোনো সংকট তেমন নাই। এজন্য আশা করতে পারি যে আমাদের এই অল্প কয়েক দিনের মধ্যে আমরা কোরবানির আগেই আমাদের এই পশুগুলার কোনো রোগাক্রান্ত ছাড়াই তারা আমাদের বিক্রি করতে পারবে। সরে প্রচুর পরিমাণে আপনার এই প্রাকৃতিক পরিবেশে এখানে বাথান আকারে গরু লালিত পালিত হয় এবং সারা বাংলাদেশেই এর একটা ব্যাপক চাহিদা আছে। এদিকে ভারত থেকে পশু অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থান ও নজরদারি রাখার কথা জানায় বিজিবি। সর্বোচ্চ সংখ্যক জনবল আমরা ডিপ্লয়েড রেখেছি বর্ডারে। যে কোনো ধরনের গরু সহ যে কোনো ধরনের চোরাচালান কিংবা অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করার জন্য। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এবছর কোরবানির পশুর হাটের জন্য রাজশাহী বিভাগে 43,44,049টি পশু প্রস্তুত করা হচ্ছে। মওদুদ রানা, সময় সংবাদ। ঈদের বাকি মাত্র কদিন, তবে এখনও জমে ওঠেনি রাজশাহীর ঐতিহ্য রেশম পল্লী সহ বড় বড় শপিং মলগুলো। বাণিজ্য সংশ্লিষ্টরা বলছেন গত 30 বছরে ঈদ বাজারে এমন স্থবিরতা দেখা যায়নি। এজন্য রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল না থাকাকে দায়ী করছেন তারা। শাহিন আলমের রিপোর্ট, ছবি তুলেছেন আব্দুস সালাম। ঈদ সামনে রেখে ব্যস্ততার কমতি নেই কারিগরদের। দিনরাত এক করে তৈরি করছেন রাজশাহীর ঐতিহ্যবাহী বিভিন্ন রেশমি পোশাক। কারখানার ব্যস্ততার ঠিক উল্টো চিত্র বিপণী বিতান ও সিল্কের শোরুমগুলোতে। থরে থরে সাজানো রং বেরঙের শাড়ি, পাঞ্জাবি, 3 পিস, জামা, ফতুয়া এবং শিশুদের পোশাক। তারপরেও দেখা মিলছে না কাঙ্ক্ষিত ক্রেতার। দিনের অধিকাংশ সময়ই অলস বসে থাকছেন ব্যবসায়ীরা। বিক্রেতাদের দাবি রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে ঈদ বাণিজ্যে। ব্যবসা বাণিজ্য আগের তুলনা নাই, আর সব মানুষের হাতে পয়সা নাই। এখন সামনে 1 তারিখের পর বুঝে যাবে কি হচ্ছে। আগের তুলনায় অনেকটাই কাস্টমার কমে দেন, কাস্টমারই নাই। কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রায় প্রত্যেকটা শোরুমে আপনার ডিসকাউন্ট দিয়েছে আর কি। ক্রেতা টানতে 20 থেকে 70% পর্যন্ত মূল্য ছাড় দিলেও নেই কাঙ্ক্ষিত বিক্রি। গত 30 বছরে এমন পরিস্থিতি হয়নি বলে দাবি ব্যবসায়ীদের। কেয়ারটেকার গভর্নমেন্টের যে যারা আছেন আমাদের প্রধান উপদেষ্টা সহ তাদেরকে আমরা বলতে চাই যে ব্যবসায়িক সমাজ তাদেরকে কিভাবে আস্থার জায়গাটা তৈরি করা যায় এবং কিভাবে তারা কিভাবে সমাজে ভালো মতন ব্যবসা বাণিজ্য করতে পারবে সেই আশ্বস্ততা করার
করার আমরা একটা ওনাদের কাছে আহ্বান জানাচ্ছি। চেম্বার অব কমার্সের ভাষ্য, পোশাক পরিচ্ছদ সহ কয়েকটি খাতে ঈদুল আজহাকে সামনে রেখে রাজশাহীতে অন্তত 1000 কোটি টাকার ব্যবসা হয়। সেই তুলনায় এবার ব্যবসা কমে এসেছে অর্ধেকে। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। সকালের সময় আরও থাকছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ট্রাম্পের বিরোধ তুঙ্গে, এবার আর্থিক চুক্তি বাতিলের সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ভিসার নতুন সাক্ষাৎকার স্থগিত। নওগাঁয় শুরু হয়েছে হিমসাগর, ল্যাংড়া, গোপালভোগ জাতের আম বাজারজাতকরণ। এবার 3,80,000 মেট্রিক টন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। পাশাপাশি প্রায় 4,000 কোটি টাকা বাণিজ্যের আশা ব্যবসায়ীদের। এমনকি এবার 500 মেট্রিক টন আম রফতানির অর্ডার পেয়েছেন বাগান মালিকরা। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকির রিপোর্ট। নওগাঁর বাগানগুলোতে থোকায় থোকায় ঝুলছে বাহারি জাতের আম। সবুজ পাতার ফাঁকে ফলগুলো ছড়াচ্ছে নান্দনিক শোভা। বৈরী আবহাওয়ার কারণে এবার কিছুটা দেরিতে আম নামানোর ঘোষণা দেয় জেলা প্রশাসন। অপেক্ষা শেষে আজ বাজারে এসেছে সুস্বাদু ল্যাংড়া, গোপালভোগ ও হিমসাগর জাতের আম। জমতে শুরু করেছে আমের বাজার। ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি রপ্তানির জন্য নতুন বৈদেশিক বাজার সৃষ্টির দাবি বাগান মালিকদের। এখন বৃষ্টি হওয়ার পর যেভাবে আম দেখা যাচ্ছে, তো আশা করি আমরা কৃষকেরা লাভবান হব, বাজার যদি একটু খালি ঠিক থাকে আর কি। এখন কিন্তু 20-30 দেয়া 4-5 দেয়া এখন আমের কালার দেখছি ভালোই আছে। দেখছি সরকার যদি উদ্যোগ নেয়, অটোমেশন করে, এই ট্রিটমেন্ট ভিএসটি বসায় বা হঠাৎ ট্রিটমেন্ট যদি অটোমেশন করে, তাহলে কিন্তু একটা বড় অংশ এক্সপোর্ট করা সম্ভব। কৃষি বিভাগ বলছে এবছর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 4 লাখ মেট্রিক টন। আর সব ঠিক থাকলে প্রায় 4,000 কোটি টাকার বাণিজ্যর আশা কৃষি বিভাগের। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের গণ্ডিতে কিভাবে রপ্তানি করা যায় সেই ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কোয়ালিটি আম অর্থাৎ উত্তম কৃষি পরিচর্যার মাধ্যমে আম উৎপাদনে সক্রিয় ভূমিকা পালন করছে। ইনশাআল্লাহ অন্য যে কোনো বারের তুলনায় এটা একটা ভালো আমের বাজার ব্যবস্থাপনার উদাহরণ সৃষ্টি হবে। গত বছর নওগাঁ থেকে আম্রপলি, বাড়িফোর ও কাটিমন জাতের 300 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি হয়। আর এবছর প্রায় 500 মেট্রিক টন আম মধ্যপ্রাচ্য ও চীনে রপ্তানির অর্ডার পেয়েছেন ব্যবসায়ীরা। নাগফজলি, বাড়িফোর, কাটিমন, বেনানা, আম্রপলি এমন সুমিষ্ট 23 জাতের আম বাণিজ্যিকভাবে উৎপাদন হচ্ছে নওগাঁয়। নওগাঁ সাপাহার আমবাগান থেকে এমআর রকি, সময় সংবাদ। সম্ভাবনা থাকা সত্ত্বেও উত্তরাঞ্চলে গ্যাস সংকটের কারণে গড়ে উঠছে না নতুন শিল্প প্রতিষ্ঠান। উল্টো গ্যাসের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে অনেক শিল্প কারখানা। ব্যবসায়ী নেতারা বলছেন, শিল্প খাতে গ্যাস সংযোগ দিলে এ অঞ্চলে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠবে। সাইফুর রহমান, রকির রিপোর্ট। গ্যাস সংযোগ পাওয়ার আশ্বাসে উত্তরাঞ্চলে 2 দশক আগে নতুন শিল্প কারখানা গড়ে ওঠার ব্যাপক সম্ভাবনা দেখা দেয়। পাইপলাইনের মাধ্যমে 2013 সালে আবাসিক ও 40টি শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ করে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড। গ্যাস সংকটের কারণ দেখিয়ে 2016 সালে সংযোগ দেয়া বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে শিল্প খাতের বিপ্লবের আশা ভেস্তে যায়। রাজশাহী বিভাগে শতাধিক শিল্প কারখানা রয়েছে। বেশিরভাগ কারখানায় বিকল্প জ্বালানি ব্যবহারের ফলে বেড়েছে উৎপাদন ব্যয়। এ কারণে বিসিক শিল্পনগরীগুলোতে বন্ধ হয়ে গেছে অনেক প্রতিষ্ঠান। যদি এভাবে গ্যাসের দাম বাড়ে আর যদি গ্যাস পাওয়া ঠিক মতো না যায়, আমাদেরও ধরেন কাজকর্ম ঠিকভাবে হবে না, কোম্পানি বিল দিতে পারবে না। লাইসেন্স আছে আমাদের, কিন্তু আমরা এখনো গ্যাস পেলাম না, অ্যাপ্লিকেশন করেও গ্যাস পেলাম না। এ কারণে আমরা পিছিয়ে থাকছি প্রচুর। আমি কাজ করতে চাই গ্যাস দিয়ে, আমাকে গ্যাস দিয়ে কাজ করতে হবে। আমি যদি কাঠখড়ি দিয়ে কাজ করতে চাই তখন এটা আবার পরিবেশ বান্ধব হচ্ছে না। গত 5 বছর 7 বছরের বেশি সময় ধরে আবেদন করার পরে আমরা শিল্প গ্যাস পাচ্ছি না। এতে আমাদের ব্যবসা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এই যে আমাদের রেস্টুরেন্টে যে গ্যাসগুলো লাগে, যখন আমরা সিলিন্ডার গ্যাসটা ইউজ করছি, মাসে আমার 1 লাখ টাকা সিলিন্ডার গ্যাসে যদি আমি দিই, তাহলে আমি লাভটা করবো কোথায়? ব্যবসায়ী নেতারা বলছেন, শিল্প খাতে গ্যাস সংযোগ দিলে নতুন প্রতিষ্ঠান গড়ে ওঠার পাশাপাশি সৃষ্টি হবে কর্মসংস্থানের সুযোগ। আমাদের অন্য জায়গাতে অনেক ফ্যাক্টরি আছে, অনেক শিল্প কারখানা আছে, সেখানে যদি আমরা গ্যাস সরবরাহ ঠিক মতো পাই তাহলে আমাদের উৎপাদন খরচটা অনেক কমে যাবে। এই সরকারের কাছে আমার মূল দাবি যে আমাদের সিরাজগঞ্জে যে গ্যাসের যে সংকট, এই গ্যাসের সংকট নিরসনের জন্য সরকারের স্পষ্ট ভূমিকা রাখতে হবে। তবে শীঘ্রই শিল্প খাতে গ্যাস সরবরাহের আশ্বাস সংশ্লিষ্টদের। আমাদের দ্বিতীয় শিল্প পার্কের কাজ চলমান আছে,
300 একর। এটি যদি হয়ে যায় তাহলে আমাদের সরিয়ে ছিটে থাকা এবং আমাদের আরও আগ্রহী যারা উদ্যোক্তা আছে তারা কিন্তু সেখানে কারখানা করতে পারবে। তাদের ওখানে গেলে তাদের গ্যাস এবং বিদ্যুৎ সহ উন্নত যে সুযোগ সুবিধা, রাস্তাঘাট, ড্রেন, সবকিছু সুযোগ সুবিধা সেখানে থাকবে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পশ্চিমাঞ্চলের গ্যাস কোম্পানি লিমিটেডের কোনো কর্মকর্তা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বগুড়ার সারিয়াকান্দিতে প্রায় 9 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে 4টি সেতু। সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না সেতুগুলো। দফায় দফায় বাজেট ও সময় বাড়লেও কোনো অগ্রগতি হয়নি কোটি টাকার প্রকল্পে। কাজ অসম্পূর্ণ রেখে পালিয়ে যাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের জামানত বাজেয়াপ্ত করেছে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা অধিদপ্তর। দ্রুত নির্মাণ কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। বিলের মাঝে ঠাই দাঁড়িয়ে সেতু, কিন্তু সংযোগ সড়ক না থাকায় চলাচলের কোনো কাজে আসছে না এলাকাবাসীর। বগুড়া সারিয়াকান্দি উপজেলায় এমন বেহাল অবস্থায় পড়ে আছে 4টি সেতু। এর মধ্যে হসপিটালা কুশাহাটা এলাকায় এলজিডি প্রকল্পের আওতায় 1টি এবং দেলোয়াবাড়ি কোয়েরপাড়ায় জায়গার অর্থায়নে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় 3টি সেতু। নির্মাণ কাজ শেষ করে চলাচলে উপযোগী করার কথা ছিল গত বছরের মধ্যে, কিন্তু দফায় দফায় বাজেট এবং সময় বাড়লেও হয়নি কোনো অগ্রগতি। সেতু নেওয়া হয় যাতায়াতের দুর্ভোগ পোয়াতে হচ্ছে স্থানীয়দের। তো ব্রিজের ভাঙ্গে 2টা ব্রিজ করলো, করার পরে মধ্যে আবার খুললো, খোরার পরে মনে হয় ভার নেমে এসে যাওয়ার হয় না। ওই পাশে স্কুলে যেতে পারে না। এবারে এই পাশে মসজিদ আছে, মসজিদে নামাজ পড়েও যায় মানুষ, মসজিদের নামাজ পড়েও যাবার পায় না। কাম করে আবার ঠিক আছে হয় করলে একসাথে করে নাকি 3 বছর হলে হচ্ছে। এখন আস্থা যে হবে এই আস্থাটাও বাই করে না। কাজ অসম্পূর্ণ রেখে পালিয়ে যাওয়ায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মেসার শান্তু ইসলাম এন্টারপ্রাইজের জামানত বাজেয়াপ্ত করেছে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা অধিদপ্তর। দ্রুতই নির্মাণ কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুনরায় রিটেন্ডার করে এ পর্যন্ত কাজগুলি যে বাকি যে কাজগুলো এই কাজগুলো চলমান আছে। 30 জনের মধ্যে এতে সম্পন্ন করা সম্ভব হবে। আশা করি যে তারপরে জনগণের জন্য মুক্ত করা সম্ভব হবে। হাটফুলবাড়ি ইউনিয়নের হসপিটালা কুশাহাটা এলাকার সেতুটি 7,16,00,000 টাকা এবং দেলোয়াবাড়ি কোয়েরপাড়ায় 3টি সেতু ও দুপাশে মাটি সড়কের জন্য ব্যয় ধরা হয়েছিল 2,56,00,000 টাকা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। যমুনা নদীতে বাড়ছে পানি। সিরাজগঞ্জের বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে ভাঙন। বিলীন হচ্ছে গাছপালা, রাস্তাঘাট সহ বিস্তীর্ণ ফসলি জমি। এতে দুশ্চিন্তায় নদীপাড়ের মানুষ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। শুষ্ক মৌসুমে আগ্রাসী রূপে যমুনা প্রতিদিনই বাড়ছে পানি, সঙ্গে ভাঙন দেখা দিয়েছে সিরাজগঞ্জ সদর, কাজীপুর ও শাহজাদপুর উপজেলার বেশ কিছু এলাকায়। তবে সবচেয়ে বেশি ভাঙনের কবলে সদরের ভাটপেয়ারি, পাঁচঠাকুরি, শিমলা, ব্রাহ্মণবয়রা ও জিয়ামোড় এলাকা। গত কয়েকদিনে নদীতে বিলীন হয়েছে গাছপালা, রাস্তাঘাট সহ ফসলি জমি। ক্ষতিগ্রস্ত হয়েছে মূল বাঁধের বেশ কিছু অংশ। এলাকাবাসীর সংখ্যা ভাঙন অব্যাহত থাকলে আসন্ন বর্ষা মৌসুমে হুমকির মুখে পড়বে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, শত শত বসতবাড়ি, দোকানপাট, মসজিদ, মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠান। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। ওই বর্গার উঠলে নিচ থেকে বাইঙ্গে একবারে যায়, একবারে 2 ডিসেম্বর আর ডিসেম্বর করে পেঁয়াজ দিয়ে একবারে ভাঙে। এখন তো আসলে বর্ষার সিজন না, বর্ষা যখন পুরা বর্ষা হবে তখন তো ভাঙনের তীব্রতা আরও বাড়বে। আমরা খুবই রিস্কের মধ্যে আছি, আতঙ্কের মধ্যে আছি। ফসলি আবাদ ছিল সব নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এভাবে যদি ভাঙে আমরা তো ঘুমো টেনশন, কখনো বাড়ি হতে দেওয়া যাবো গা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত অংশে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এখানে আমাদের পূর্বের কাজ আছে। আমরা যদি কোথাও কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে সঙ্গে সঙ্গে সেটা আমরা বস্তা খুলে মেরামত করার চেষ্টা করছি। সদর, কাজীপুর ও শাহজাদপুর উপজেলায় প্রায় 7 লাখ মানুষ যমুনার পাড়ে বসবাস করেন। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। নাটোর পৌরসভার 9 কিলোমিটার এলাকায় কোনো সড়ক বাতি না থাকায় রাত হলেই চোর আর ছিনতাইকারীর আধিপত্য বেড়ে যায়। 2024 সালের ডিসেম্বরের মধ্যে সড়ক বাতি স্থাপনের কথা থাকলেও এখন পর্যন্ত একটি খুঁটিও বসাতে পারেনি ঠিকাদার। পৌর কর্তৃপক্ষ বলছে 2 দফায় সময় নির্ধারণ করে দিলেও কাজে কোনো অগ্রগতি না হওয়ায় ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আল মামুনের পাঠানো তথ্য, রুকনুজ্জামানের ছবিতে রিপোর্ট।
সন্ধ্যা নামলেই ঘুটঘুটে অন্ধকার, পায়ে হেঁটে পথ চলতে শঙ্কিত হয়ে পড়েন পথচারীরা। রাতের আধারে এ সড়কে হর হামেশায় চলে চুরি, ছিনতাই সহ নানা অপকর্ম। এই চিত্র নাটোর পৌরসভায়। বাড়ির থেকে বাড়ানো যায় না, রোডে উঠা যায় না, এমন একটা অন্ধকার। রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট এবং ছিনতাই এগুলা বেশি ঘটে। শহরের হরিশপুর থেকে বনবেল ঘড়িয়া এবং মাদ্রাসা মোড় থেকে দীঘাপতিয়া পর্যন্ত 250টি বৈদ্যুতিক খুঁটি স্থাপন এবং প্রতিটি খুঁটিতে 150 ওয়ার্ডের 2টি করে লাইট স্থাপনের চুক্তি হয়। 2024 সালের ডিসেম্বরের মধ্যে পৌরসভার এই 9 কিলোমিটার এলাকার রাস্তায় সড়কবাতি স্থাপনের কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে এখন পর্যন্ত বাতি তো দূরের কথা, একটি খুঁটিও স্থাপন হয়নি। লাইট লাগাবে শুনেছি, কিন্তু লাইট লাগানোর কোনো কার্যক্রমের কিছুই দেখছি না। কয়েকদিন খোঁড়াখুড়ি করলো, কাজ না হওয়ার ফলে কিন্তু এখনো শহরে রাত্রে আমরা কিন্তু অন্ধকার দেখতে পাই। এদিকে চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করতে পুনরায় চিঠি দেয় পৌরসভা। দ্বিতীয় দফার নির্ধারিত সময় 3 মাস আগে শেষ হলেও আলোর মুখ দেখেনি কেউ। সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গতানুগতিক আশ্বাস পৌর কর্তৃপক্ষের। ইতিমধ্যে কাজ না করার জন্য আমরা দুইবার ঠিকাদারকে পত্র দিয়ে অবহিত করেছি। চূড়ান্ত পত্র হয়তো খুব তাড়াতাড়ি দেওয়া হবে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নাটোর শহরের সড়কবাতি স্থাপনে 1,99,00,000 টাকা চুক্তি করে ঠিকাদারি প্রতিষ্ঠান। সময় সংবাদ, নাটোর। জ্যেষ্ঠ কর্মকর্তা এই কথা জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপি ও সিএনএন জানায়, হার্বার্টকে নজিরবিহীন তদারকির আওতায় আনতে সব ধরনের উদ্যোগ নিচ্ছে ট্রাম্প প্রশাসন। পরিকল্পনা অনুযায়ী ফেডারেল সরকার সংশ্লিষ্ট সব সংস্থাকে চিঠি পাঠাবে হোয়াইট হাউস। এই চিঠিতে হার্বার্টের সঙ্গে তাদের কোনো আর্থিক চুক্তি আছে কিনা কিংবা থাকলে তা বাতিল বা অন্য কোথাও স্থানান্তর করা যায় কিনা তা জানতে চাওয়া হবে। মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেন, মার্কিন প্রশাসন মঙ্গলবারই সংশ্লিষ্ট ফেডারেল সংস্থাগুলোকে এ সংক্রান্ত নির্দেশ দেবে। এই পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীন ও সম্মানজনক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি নতুন রাজনৈতিক চাপের মুখে পড়তে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ জানিয়ে আসছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের নীতিগত দাবির কাছে নথি স্বীকার করতে অস্বীকৃতি জানানোর কারণে মাস 2 আগে হার্ভার্ডকে অনুদান বন্ধে বিভিন্ন সংস্থাকে নির্দেশ দেয় হোয়াইট হাউস, যার পরিমাণ প্রায় $900 কোটি। এছাড়া হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বন্ধেরও সিদ্ধান্ত নেয় মার্কিন সরকার। এর বিরুদ্ধে আদালতে মামলা করে হার্ভার্ড। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা আবেদনকারীদের জন্য নতুন সাক্ষাৎকার স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে বিদেশি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। প্রতি বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি টেলিভিশন ও রেডিও চ্যানেলের পেছনে প্রায় $50 কোটি খরচ করে কর্পোরেশন ফর পাবলিক ব্রডকাস্টিং। এ থেকে পিবিএস 17 ও এনপিআর যথাক্রমে 2% বরাদ্দ পায়। কিন্তু গত মাসে গণমাধ্যম দুটির বিরুদ্ধে সংবাদ প্রচারে পক্ষপাতিত্ব করার অভিযোগ তোলেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর এনপিআর সহ সম্প্রচার মাধ্যম পিবিএস এর সরকারি সহায়তা বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের কর্পোরেশন ফর পাবলিক ব্রডকাস্টিং ও অন্যান্য সংস্থাকে নির্দেশনা দিয়ে একটি নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির ন্যাশনাল পাবলিক রেডিও এনপিআর এবং তাদের স্থানীয় 3টি সম্প্রচার কেন্দ্র। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে একটি মামলা করে তারা। প্রতিষ্ঠানটির অভিযোগ, সরকারি অনুদান কাটছাট করতে ট্রাম্প যে নির্বাহী আদেশ দিয়েছেন তা অবৈধ। এদিকে ট্রাম্প প্রশাসন বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোকে শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির ভিসার সাক্ষাৎকারের শিডিউল দেয়া থেকে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো অতিরিক্ত শিক্ষার্থী বা এক্সচেঞ্জ ভিজিটর ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা যাবে না। বিশেষজ্ঞদের ধারণা, নতুন এই নির্দেশনা মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যেসব বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীর ওপর আর্থিকভাবে নির্ভরশীল। মৌসুমী সাথী, সময় সংবাদ। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের খবর। সংযুক্ত আরব আমিরাতের বিভীষিকা ভুলে পাকিস্তানে ভালো শুরুর অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট দল। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজ মাঠে নামবে টাইগাররা। চরম বাজে সময়ের মধ্য দিয়ে গেলেও অধিনায়ক লিটন দাস বলছেন, যে কোনো দলকে হারানোর সামর্থ্য আছে। একাধিক তারকা বোলারের অনুপস্থিতিকেও
কোনো সমস্যা মনে করছেন না তিনি। এদিকে দারুণ একটা পিএসএল শেষে ফুরফুরে মেজাজে রয়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। তবুও এই সিরিজে বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ ভেবে হোঁচট খেতে চায় না স্বাগতিকরা। লাহোরে ম্যাচ শুরু হবে রাত 9টায়। লাহোরে টি-20 সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল। সংযুক্ত আরব আমিরাতের মতো র্যাঙ্কিং ও অভিজ্ঞতায় পিছিয়ে থাকা দলের কাছে নাস্তানাবুদ হয়েও গলার জোর একই রকম টি-20 অধিনায়কের। সবশেষ সিরিজটা প্রত্যাশা অনুযায়ী হয়নি। এটা একটা নতুন সিরিজ, নতুন চ্যালেঞ্জ। আমরা জানি কোথায় ভুল হয়েছিল। বিশ্বাস করি আমরা যে কোনো দলকে হারাতে পারি। ভালো ক্রিকেট খেলতে হবে, প্রতিপক্ষ নিয়ে ভাবতে চাই না। মাত্রই পিএসএল শেষ করা পাকিস্তানি ব্যাটসম্যানরা রয়েছেন টি-20 মোডে। ঠিক এই সময়ে বাংলাদেশ দল সফরে গেছে একাধিক মেইন বোলারকে ছাড়া। তবুও আশা হারাবেন না বললেন ক্যাপ্টেন। যতগুলো গেম দেখেছি পিএসএল উইকেট এখানে খুবই ব্যাটিং ফ্রেন্ডলি। তাসকিন অ্যান্ড ফিজ দুইটা আমাদের কি ফ্যাক্টর, এবং এটা একটা ভালো দিক যে তারা যখন না খেলবে তখন সেই জায়গাটা কে দখল করবে, কে ওই জায়গায় বসবে। আমার মনে হয় দুইটা প্লেয়ারের জন্য এটা ভেরি গুড অপরচুনিটি। অধিনায়ক যাদের উপর আস্থা রাখতে চাইছেন সেই হাসান, তানজিম সাকিব, শরীফুলদের রীতিমতো তুলোধুনো করেছেন ইউএই ব্যাটাররা। টাইগার ব্যাটিং ইউনিটকে ওই সিরিজের হিসেবে তবু ভালোই বলতে হবে। বেশ কয়েকজন ভালো বোলার আছে, প্রত্যেককে নিয়ে আমাদের আলাদা পরিকল্পনা রয়েছে। ওদের ব্যাটাররাও বেশ ভালো, বিশেষ করে লিটন দাস। চেষ্টা করব তাকে দ্রুত আউট করে দিতে। অধিনায়ক ভালো না করলে দলের উপর প্রভাব পড়ে। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সিরিজই সহজ নয়। বাংলাদেশ ভালো দল, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। সবশেষ পাকিস্তান সফর হয়ে আছে স্মরণীয়। টেস্ট সিরিজে তাদের হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা, তবে টি-20তে তাদের মাটিতে কখনোই জিততে পারেনি বাংলাদেশ। মাকসুম আলম খান, সময় সংবাদ। জর্ডানের আম্মানে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 4টা থেকে 5:30 পর্যন্ত এই অনুশীলন সেশন অনুষ্ঠিত হয়। জর্ডান এবং ইন্দোনেশিয়ার বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে দেশ থেকে বেশ ভালো প্রস্তুতি নিয়ে এসেছে আফিদা খন্দকার প্রান্তিরা। কিন্তু নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে প্রথম দিন থেকেই বেশ সিরিয়াস পিটার বাটলার। সময় নষ্ট না করে শুরুর দিন থেকে অনুশীলনে ব্যস্ত রাখেন ফুটবলারদের। তবে আবহাওয়া এবং কন্ডিশন পক্ষে না থাকায় শুরুতে রিকভারি সেশনের দিকেই মনোযোগ ছিল টিম ম্যানেজমেন্টের। পরে ছোটখাটো স্কিল ট্রেনিং এবং ট্যাকটিক্যাল ড্রিলে অংশ নেন সবাই। আলাদা করে কাজ করেছেন দলের গোলরক্ষকরা। কোচের বিরুদ্ধে বিদ্রোহ করা 9 ফুটবলারও ছিলেন অনুশীলনে। তারাও বেশ মনোযোগের সঙ্গে কাজ করেছেন বাটলারের সাথে। আমরা অনেক ভালো ফার্স্ট ট্রেনিং করছি জর্ডান মাঠে, তো অনেক ভালো লাগতেছে। ওয়েদারের সাথে আমরা মিলে চেষ্টা করতেছি ভালো কিছু করার। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশ দুপুরে। রাত থেকেই জড়ো হচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা। 15 লাখ লোক সমাগমের আশা। গভীর রাতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প। কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উৎপত্তি স্থল ভারতের মণিপুর। মাত্রা ছিল 5.2। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।